আসসালামু আলাইকুম। অনেক ভালো আছো তোমরা। এমসিকিউ অংশে আমরা এক নাম্বারও মিস করতে চাই না। কি করতে হবে? জাস্ট ৩টা ধাপ মেইনটেইন করতে হবে। আমি ১ নাম্বার ধাপে যে কাজটা করব, ১ নাম্বার ধাপে আমি ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত প্রশ্নগুলো রেখেছি। ২ নাম্বার ধাপে আমি ২০২৪ এবং ২০২৫ সালের আমাদের যে টেস্ট পেপারটি আসছে, টেস্ট পেপার মার্কেটে যতগুলো টেস্ট পেপার আছে সেটা বিশ্লেষণ করেছি। এবং ৩ নাম্বার ধাপে আমি টোটাল ২৫টি স্কুলের প্রশ্ন রেখেছি তোমাকে প্র্যাকটিস করার জন্য। জাস্ট এই ৩টা ধাপ মেইনটেইন করো, এমসিকিউতে 100% নাম্বার তুমি পাবে, ১ নাম্বারও কাটা যাবে না। এবং সেটাই দেয়া আছে আমার এই শিটটিতে। এই ভিডিওটি বারবার দেখো, যারা পেইড কোর্সে ভর্তি নাই তারা বারবার ভিডিওটি দেখো এবং পরবর্তী পার্টের জন্য একটু ওয়েট করতে হবে। আবারও বলতেছি, 30 আউট অফ 30 অথবা 25 আউট অফ 25 সব সময় পাবে যদি এই 3টা ধাপ মেনটেন করো, যেটা এই শিটটাই দেয়া আছে। আর পেইড কোর্স সংক্রান্ত যাবতীয় সব কিছু ভিডিওর শেষ অংশে থাকবে, চাইলে দেখে নিতে পারো অথবা স্কিপ করতে পারো। আমার কিন্তু একটা এফবি পেজ আছে, এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, যেটা প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকে। অনেক হয়তো দেখো, অনেক হয়তো দেখো না। আশা করি এই ভিডিওটি দেখার পর এমসিকিউ সংক্রান্ত তোমাদের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। পাশাপাশি সৃজনশীল সবগুলো বিষয়ের সাজেশন দেওয়া শেষ। যারা এখনও দেখোনি চেক করে দেখো, আমার এই চ্যানেলটিতে সব দেয়া আছে। আমার এই শিটটিতে বেসিক এমসিকিউ আছে ৩৬০টির মতো। এজন্য এই এমসিকিউকে আমি বলেছি 360 ডিগ্রি। বরাবর সাজেশনটি হচ্ছে সকল বোর্ড, মানে যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা পড়তে পারবে। ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরাও পড়তে পারবে, পাশাপাশি দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীবৃন্দ অবশ্যই পড়তে পারবে। যা হোক, আমরা এখন দেখব হচ্ছে মূল অংশে আমাদের কী কী আছে। প্রথম অধ্যায়টা আমাদের হচ্ছে ভূগোল ও পরিবেশ। এই অধ্যায় থেকে আমরা প্রথম বেসিক বিষয়গুলো শিখব। বেসিক বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম গ্রিস ভূগোলবিদ। দেখো আমরা কি সুন্দরভাবে এই লাইনটা তুলে দিয়েছি এবং এই একটা লাইনের মধ্যে অনেকগুলো এমসিকিউ কিন্তু নিহিত আছে। অনেকগুলো এমসিকিউ একটা লাইনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে মূল বইটা কেন বিশ্লেষণ করা তোমাদের বলেছি। এরপর দেখতে পাচ্ছ পৃথিবী ও এর আদিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্প এই কথাগুলো বলেছেন। পৃথিবীর বিজ্ঞান হচ্ছে ভূগোল, এটা হবে কার্ল রিটার বলেছেন। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে ভূগোল বলে, এটা বলছে আর্মস। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। পড়তে অনেকটু বিরক্তি লাগবে, এত বড় একটা সংজ্ঞা দিয়েছেন এবং বানানগুলো এবং সঙ্গত কারণে একটু কঠিন মনে হতে পারে। রিচার্ড হার্টশোর্ন এটা দিয়েছেন। পরিবেশ বলতে স্থান এবং কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়, পার্ক বলেছেন। পরিবেশ দুই প্রকার, পরিবেশের উপাদান হচ্ছে আবার দুটি। দুই প্রকার, উপাদান দুটি। প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত, এখানে এই দুটো বেশি এমসিকিউ থাকে বলে এই দুটোকেই রেখেছি। অনেকগুলোই তো আছে তোমরা জানো, তারপরে এই দুটোকে আমি রেখেছি। যাক, হয়ে গেল আমাদের মূল বইটা বিশ্লেষণ। এবার আমাদের মূল এমসিকিউ, প্রিয় শিক্ষার্থী। 1 নম্বর এমসিকিউ, কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হলো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান? এই যে আলেকজান্ডার ফন বলছে হামবোল্ট। তোমাদের উত্তরপত্র নিয়ে কোনো কনফিউশন থাকলে, আমি তো অনেক ক্ষেত্রে টেস্ট পেপারের উপর নির্ভর করে ফেলি, যা হোক যে কোনো প্রকারের যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেবে। আমি চেষ্টা করবো এটাকে উত্তরপত্র সঠিক করে আবার প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে দেয়া। যা হোক, বর্তমানে ভূগোলের সাথে সম্পর্কিত করে পড়ানো হয় হচ্ছে পরিবেশ, মানে ভূগোল ও পরিবেশ আমরা বলে থাকি। কোন ভূগোলবিদ ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন? আবারও দেখো আমাদের এটা রিপিট হয়ে গেল। এজন্যই বলেছি আমার অনেকগুলো প্রশ্ন তোমরা রিপিট পাবে। ৩৬০টির বেশি এমসিকিউ হবে না। রিপিট কোশ্চেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 2 থেকে 3 বার পড়া মানে 5-7 বার পড়া হয়ে গেছে এরকম বোঝাবে। এজন্য কোন শাখাটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত? আমরা জানি নগর ভূগোলটাই হবে মানব ভূগোলের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবং অধ্যায়টা কিন্তু খুব বেশি বড় না। ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমিতে কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন? 1965 সালে। প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা হলো জলবায়ুবিদ্যা, ভূমিরূপ বিদ্যা। জনসংখ্যা ভূগোল এটা হবে না। সমুদ্রকে রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? দুর্যোগ ব্যবস্থাপনা। কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখায় অধ্যয়ন করা হয়? এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। দেখতেই পাচ্ছ, কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্যের পরিচালনা ইত্যাদি
যে কোনো একটা কিন্তু অপশনে থাকতে পারে। প্রাকৃতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয় সেটা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু। তিনটা, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং হচ্ছে জলবায়ু। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশের বিজ্ঞান, সমাজের বিজ্ঞান, নৃবিজ্ঞান। আমরা বুঝতে পারছি উত্তর হবে 1 আর হচ্ছে কত 2। উদ্দীপক নির্ভর প্রশ্ন ডিরেক্ট কমন তোমরা পাবে না, তারপরে অনেকগুলো উদ্দীপক নির্ভর এবং চিত্রভিত্তিক প্রশ্ন দিয়েছি, এতে করে এমসিকিউ সংখ্যা এত বেশি হয়েছে। ভূগোলের শাখা ক, পশুপালন। আমরা বুঝতেই পারছি এটা কৃষি হবে, অর্থনৈতিক হবে। কৃষিকাজ, খনিজ সংগ্রহ। দেখো না দেখে বলে দিলাম এটা হবে কি অর্থনৈতিক। তার মানে প্রশ্নটা রিপিট হচ্ছে, ইতিমধ্যে 3 থেকে 4টা প্রশ্ন রিপিট হয়ে গেল 11টার মধ্যে আসতে আসতে। চিন্তা করে দেখো, এই জন্যই বলেছি এই শীটটা কেন এত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। মূল বইটা আর বিশ্লেষণ করা কতটুকু প্রয়োজন, ইনশাল্লাহ অনেকভাবে এটা বিশ্লেষণ হয়ে যাবে তোমার জন্য। এক্সাম হলে সবার আগে তোমার শেষ হবে এমসিকিউ। জনাব বেলাল একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার পণ্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। জনাব বেলালের কর্মকাণ্ডটি ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? অর্থনৈতিক। এই যে পরিবহন দেখতে পাচ্ছি আমরা, এবং এটার পরের এমসিকিউটার উত্তর তো পরিবহনই হবে। জনাব বেলালের ব্যবসায়ের কাজের পণ্য স্থানান্তর এবং যাতায়াতের মাধ্যম ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? দেখতে পাচ্ছি পরিবহন। বস্তি নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা? এটা হচ্ছে নগর, বস্তি, বস্তিবাসী। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? জনসংখ্যা। প্রকৃতির সকল কিছু মিলে মিশিয়ে তৈরি হয় পরিবেশ। একেবারে ছোটোবেলায় থেকেই আমরা জানি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। অধ্যায় আমরা 2-এ চলে আসলাম। চিন্তা করে দেখো, খুব বেশি এমসিকিউ কিন্তু না, মাত্র 16টি। অথচ গাইড পুস্তক অন্য কোথাও যেখানে যাও না কেন প্রথম অধ্যায় এমসিকিউ 150-200 মতো হয়ে যাবে। চিন্তা করে দেখো, যেখানে টোটাল এতগুলো অধ্যায় থেকে মাত্র 350টির মতো বেসিক এমসিকিউ। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, সবচেয়ে ঝামেলার একটা অধ্যায়, এবং আর একটা অধ্যায় আছে এরপরে। ক্যাসিওপিয়া কি? এটা হচ্ছে নক্ষত্রমণ্ডলী। আমার কাছে এইগুলো পড়তে ভালো লাগে, আবার একই ক্ষেত্রে অনেক ইনফরমেশন তো সময় লাগে। নক্ষত্র কি দিয়ে তৈরি হয়? হাইড্রোজেন এবং হিলিয়াম। কালপুরুষ হচ্ছে নক্ষত্রমণ্ডলী। তাহলে কালপুরুষ আমরা দেখতে পাচ্ছি নক্ষত্রমণ্ডলী। আমার ভিডিওটি 4 থেকে 5 বার দেখো। যদি পিডিএফটা তোমরা ক্রয় করতে না পারো, পেড করতে ভর্তি হতে না পারো, তাহলে 12 ভিডিওগুলো দেখো। আমি একমাত্র যে তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্টের প্রায় সবগুলোরই 30 থেকে 50 বা 70% পর্যন্ত ফ্রিতেই দিয়ে থাকি। এতে করে যেসব শিক্ষার্থী আমার সাজেশনগুলো ক্রয় করে তারা অনেক ক্ষেত্রে আমাকে প্রশ্ন করে, সবগুলো তো আপনি প্রায় ফ্রিতেই দিয়ে দিচ্ছেন। তাদের কাছে একটা কথাই আমি উত্তর দিয়ে থাকি, এভাবে ফ্রিতে দেই বলেই আপনি আমার ভিডিও দেখেন বলে আপনি আমাকে নক করে এটা ক্রয় করেছেন। আচ্ছা, দেখি আমরা পরের কোশ্চেনটি কী আছে। এই হচ্ছে উদ্দীপক নির্ভর প্রশ্ন, অনেক ক্ষেত্রে সেম টু সেম কমন পড়ে যাবে। এ গ্রহ, এখানে এ বি সি আমরা দেখতে পাচ্ছি। এ গ্রহের বৈশিষ্ট্য, একমাত্র উপগ্রহ চাঁদ, অক্সিজেন এবং নাইট্রোজেন আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম আছে, এর কথা এটা বলা হয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই কোশ্চেনের আলোকে সি থেকে বি গ্রহের দূরত্ব কত কোটি কিলোমিটার? 5.8। কেন সেটা আমরা একটু পরে জানবো বিস্তারিত। এ থেকে সির কথা বলা হয়েছে, এ এবং সি তাহলে কি সেটা আমরা দেখবো। দেখো পরের এমসিকিউতে আছে সি থেকে বি। দেখো এখানে সি থেকে বির কথা বলা হয়েছে, একটা হচ্ছে সি এবং আরেকটা হচ্ছে কি বি। এইটার দূরত্ব আমাদের কতটুকু সেটার কথা বলা হয়েছে। এটার দূরত্ব হচ্ছে 5.8। পরের এমসিকিউটি দেখি আমরা। পরের এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা, চিত্রে এ চিহ্নিত গ্রহটির পরিক্রমণ কাল কত? 365 দিন। 365 দিনে একবার ঘুরে আসে। ধূমকেতুর বৈশিষ্ট্যগুলো কি? ধূমকেতুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্বল্প সময়ের জন্য আকাশে উদিত হয়। একটি জ্যোতিষ্কের একটি মাথা ও একটি লেজ আছে, এই জ্যোতিষ্কের নামটা হবে ধূমকেতু। তাহলে মাথা এবং লেজ আছে। কোন জ্যোতিষ্কটি সূর্যের নিকটবর্তী হলে দেখা যাবে সেটাই হবে কি? ধূমকেতু। সূর্যের নিকটতম হলেই সেটা দেখা যাবে, সেটা হচ্ছে ধূমকেতু। কোন গ্রহটি পৃথিবীর নিকটতম প্রতিবেশী? মঙ্গল। কোন গ্রহটি পৃথিবীর নিকটতম প্রতিবেশী? আমাদের পৃথিবীর কাছাকাছি, এটা হচ্ছে মঙ্গল। কোন গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 27টি? ইউরেনাস। এবার আমরা যে কোশ্চেনটা একটু আগে দেখে আসলাম, দূরত্ব কত, এখানে সেটা দেওয়া আছে। গ্রহ এ আর হচ্ছে বি, এখানে চিত্র দেওয়া নাই। সূর্য থেকে গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার এবং বি হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। এখানে এ হচ্ছে সেই বুধ। তাহলে চিন্তা করে দেখো, আমি আগেই বলেছিলাম, তাহলে বুধ হচ্ছে কত? 5.8 কোটি কিলোমিটার। বি চিহ্নিত গ্রহটি, খেয়াল করে দেখেন বির কথা বলা আছে, যার দূরত্ব হবে কত? 10.8।
ঘন মেঘে ঢাকা, ভালো। সূর্যোদয়ের সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ, ভূত্বক অসংখ্য গর্তে ভরা এবং এবড়ো থেবড়ো। উত্তর দেখতে পাচ্ছি আমরা 1 আর হচ্ছে 2। আচ্ছা, এরপরে যেটা দেখতে পেলাম এখানে আবার সে একই বৈশিষ্ট্য, এ বি এবং সি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এটা, আমরা একটু আগে দেখে আসলাম পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, এবং লাস্টে বলা হয়েছে সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিলোমিটার। সি 15 কোটি কিলোমিটার মানে আমাদের পৃথিবী নিয়ে বলা হচ্ছে, তাহলে এখানে সি গ্রহটি হলো আমাদের পৃথিবী। এ আর বি সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, এ আর বির মধ্যে পার্থক্য। তাহলে এ এর পরিবর্তন বা আবর্তন গতি বি এর বিপরীত, তাহলে এ আর বি টোটালি একে অপরের বিপরীত হবে। কোন গ্রহের উপগ্রহের সংখ্যা 14টি? নেপচুন। আগে দেখলাম 27 ইউরেনাস। বলয় বেষ্টিত গ্রহ হচ্ছে শনি এবং ইউরেনাস। বলয় বেষ্টিত গ্রহ হচ্ছে শনি এবং হচ্ছে ইউরেনাস। আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে, দেখি পরের যে কোশ্চেনটি, বুধ গ্রহ সবসময় দেখা যায় দেখা যায় না কেন? বুধ গ্রহ সবসময় দেখা যায় না কেন? সূর্যের আলোর তীব্রতার কারণে। তাহলে বুধ গ্রহ আমরা সবসময় দেখতে পাবো না, এটা হচ্ছে সূর্যের আলোর তীব্রতার কারণে। সমাক্ষ রেখার বৈশিষ্ট্য হচ্ছে রেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে, পূর্ব পশ্চিমে বেষ্টন করে আসে বলে। তাহলে রেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে, পূর্ব পশ্চিমে বেষ্টন করে আসে। প্রত্যেকেরই এক একটি অর্ধবৃত্ত, এটাকে আমরা উত্তর হিসেবে নেইনি। 1 আর হচ্ছে 2। একবার দেখলে কিন্তু মনে রাখতে পারবে না প্রিয় শিক্ষার্থী, বারবার দেখতে হবে। বুধ গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষণ বল অত্যন্ত কম এবং ভূমির গঠন এবড়ো থেবড়ো, এটাই হচ্ছে বুধ গ্রহের বৈশিষ্ট্য। এবড়ো থেবড়ো থাকলে মনে রাখবে এটা হচ্ছে বুধ গ্রহের কথা বলা হয়েছে, এবড়ো থেবড়ো শব্দটা মনে রাখবে। কোন বলের প্রভাবে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে? এটা হচ্ছে মহাকর্ষ। অনেক বাচ্চাদের বললে এটা পারবে। কোন গ্রহের উজ্জ্বল বলয় রয়েছে? শনি। উজ্জ্বল বলয় শনি, শনির কথা বলা আছে উজ্জ্বল বলয়। ওকে, আমরা চলে আসলাম পরের আরেকটা উদ্দীপক নির্ভর প্রশ্ন। সৌরজগতের একাংশ দেখতে পাচ্ছি এক্স গ্রহের উপগ্রহ কোনটি? এক্সের কথা বলা হয়েছে 3 নাম্বার, তাহলে এক কথা হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে আমাদের উপগ্রহ, একমাত্র উপগ্রহ। আচ্ছা, ওয়াই এবং জেড গ্রহের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত, মানে বিপরীত, মিল নেই। উপগ্রহের সংখ্যায়, এটা তো উপগ্রহের সংখ্যার দিক দিয়ে বলা হয়েছে সূর্য থেকে দূরত্ব, সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এই দুইটার ক্ষেত্রে সূর্য থেকে দূরত্ব এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এই দুটোর ক্ষেত্রে আমরা আর একটা একই রকম দেখতে পাচ্ছি। দেখো অনেকগুলো দিয়েছে একই রকম, বললাম রিপিটিং কোশ্চেন অনেকগুলো তোমরা পেয়ে যাবে। উদ্দীপকে এক্স নির্দেশিত গ্রহ কোনটি? এক্সের কথা বলা হয়েছে 12,667 কিলোমিটার ব্যাস পৃথিবী। উদ্দীপকে ওয়াই ও জেড নির্দেশিত গ্রহ দুটির মধ্যে কোন গ্রহটিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 99%? আমরা জানি মঙ্গল। তাহলে ওয়াই এবং জেড এটা হবে কি? মঙ্গল। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি পরে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এক্স গ্রহ উপগ্রহ কোনটি? এটা হচ্ছে চাঁদ। ওই যে একই প্রশ্ন বললাম, রিপিট হবে প্রিয় শিক্ষার্থী। ওয়াই এবং জেড গ্রহের বৈসাদৃশ্যে সেম প্রশ্ন, দেখো সেম প্রশ্ন রিপিট হলো। ইতিমধ্যে তোমরা জানো উপগ্রহের সংখ্যায়, শুরু থেকে দূরত্ব, নিজ অক্ষে আবর্তনে। এখানে কিন্তু ওয়াই এবং জেড একই প্রশ্ন, উত্তর 2 রকম প্লাস এটা মনে হচ্ছে। তো সেই হিসেবে আমাদের এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3 দেওয়া হয়েছে। ওয়াই এবং জেড গ্রহের মধ্যে বৈসাদৃশ্য মানে মিল নাই, পরিলক্ষিত হয় উপগ্রহ সংখ্যায়, সূর্য থেকে দূরত্বে, নিজ অক্ষে আবর্তনে। ওকে, 3টা আমরা দেখলাম এখানে। পরের কোশ্চেন কোনটি? দেখো কুমেরু বৃত্ত এটা বলা হয়েছে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তাহলে কুমেরু বৃত্ত বলা হয়। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলে? মকর ক্রান্তি রেখা বলে 23.5 ডিগ্রিকে। পশ্চিমগামী যানের জন্য 1 দিন যোগ করতে হবে এবং পূর্বগামী যানের ক্ষেত্রে 1 দিন বিয়োগ করতে হবে, এটাই হবে আন্তর্জাতিক তারিখ রেখা। হয় 1 দিন যোগ, হয় 1 দিন বিয়োগ। পশ্চিম আর হচ্ছে পূর্ব, এটার পার্থক্য। পশ্চিম মানে 1 দিন যোগ করো, পূর্ব তার মানে হচ্ছে 1 দিন বিয়োগ করো। নেক্সট আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে বলছে এই স্থানটির প্রতিপাদ স্থানের অক্ষাংশ কত? 30 ডিগ্রি দক্ষিণ। 30 ডিগ্রি দক্ষিণের কথা বলা হয়েছে। আহ্নিক গতির বেগ সবচেয়ে কম বিষুবরেখায়, উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে।
উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা বলা হয়েছে। সবচেয়ে কম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। মেরু অঞ্চল তো মেরু অঞ্চল হলে একই রকমই হবে, শুধু বিষুব অঞ্চল হবে আলাদা, ক্রান্তীয় অঞ্চল হবে আলাদা। যা হোক, আহ্নিক গতির বেগ সবচেয়ে কম উত্তর মেরু দক্ষিণ মেরুতে। অধিবর্ষ গণনা করা হয় কোনটির জন্য? বার্ষিক গতি। অধিবর্ষ এটা হবে বার্ষিক গতির জন্য। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত? 1600 কিলোমিটার। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ হবে 1600 কিলোমিটার। ওকে, 30 জুন তারিখে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু বিরাজ করবে? এটা হবে শীতকাল। দক্ষিণ গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয়? 22 ডিসেম্বর। এই বিষয়গুলো একটু বোঝার বিষয় এবং একটু সময় নিয়ে পড়তে হবে। মূল বইটা কিন্তু এই অংশের ক্ষেত্রে একটু পড়ে নিতে হবে। 21 মার্চে ঘটে পৃথিবীর সর্বত্র দিন রাত সমান, এটা আমরা জানি। সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। উত্তর গোলার্ধে বসন্তকাল হয়। 1, 2, 3। 21শে মার্চ আমাদের সামনে আসবে, আমরা সেদিন জানবো দিন রাত সমান হবে। এই জন্য কিন্তু দেখতে পাচ্ছ রাতের দৈর্ঘ্য আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, দিনেরটা কিন্তু আবার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন পৃথিবীর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন গতির প্রমাণ হলো মহাকাশযানের পাঠানো ছবি, ফেরেলের সূত্রের সাহায্যে, পৃথিবীর আকৃতি অনুযায়ী। তিনটাই সঠিক হিসেবে নেওয়া হয়েছে। পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত সমান হয় কত তারিখে? 21 মার্চ। একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশ হলো ছায়াপথ। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্য। পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়? এটা হচ্ছে আলোকবর্ষ। জ্যোতিষ্ক হলো গ্রহ, উপগ্রহ, নীহারিকা, অসংখ্য ধূমকেতু ও উল্কা এবং গ্রহাণুপুঞ্জ। এই হচ্ছে তিনটাই দেখতে পাচ্ছি, 1, 2, 3। যদি মনে করে একবার ভিডিও দেখি মনে রাখবে, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। 3-4 বার বারবার দেখতে হবে। প্রতি সপ্তাহে একবার করে দেখো, প্রতি সপ্তাহে একবার দেখো, দেখবে আস্তে আস্তে এটা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা দেখব ব্ল্যাক হোল শব্দটির বাংলা প্রতিশব্দ কি? কৃষ্ণ গহ্বর। ব্ল্যাক হোল। গ্রহ রাত্রিবেলা তারার মতো মিটমিট করে জ্বলে না কেন? এটা হবে সূর্য রাত্রিবেলায় আলো দেয় না বলে। লাস্ট হচ্ছে সূর্যের আলো দ্বারা আলোকিত বলে। আলো দেয় না, তারা আলোইতে সে আলোকিত হবে বলেই এটা হয় না। উদ্দীপক নির্ভর প্রশ্ন দেখতে পেলাম আর একটা। রহিম রাত্রিবেলা বাড়ির ছাদে বসে মেঘমুক্ত আকাশে তারা দেখছিল। হঠাৎ সে দেখতে পেল একটি তারা তার দিকে ছুটে এসে জ্বলে উঠল। এটা উল্কা। হঠাৎ সে দেখলো একটি তারা তার দিকে ছুটে এসে জ্বলে উঠল, তাহলে এটা কি? উল্কা। রহিমের দেখা তারাটি জ্বলে ওঠার কারণটা কি? তার মানে উল্কার কথা বলা হয়েছে। বায়ুর সাথে সংঘর্ষে ঘটে এটা, পৃথিবীর আকর্ষণ বল এবং গতির ক্ষিপ্রতার কারণে। তিনটাই সঠিক, তাহলে গতির ক্ষিপ্রতার কারণে এটা হয়ে থাকে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটা? শনি। অন্য জ্যোতিষ্কের আলোতে আলোকিত হয় নক্ষত্র, গ্রহ, উপগ্রহ। আমরা জানি গ্রহ এবং উপগ্রহটাই হচ্ছে অন্য জ্যোতিষ্কের আলোকে আলোকিত হয়। সূর্য হলো পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হবে সূর্য। মাঝারি আকারে সাদা বর্ণের নক্ষত্র। এটা তো হবে না, ভর প্রায় 1.99 টাইমস 10⁻13 কেজি। আকার হচ্ছে 3। ছোট আকারে যেগুলো সিঙ্গেল আকারেও কিন্তু এমসিকিউটা আসতে পারে। ওকে, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? শুক্র। সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত, দুটো শব্দ মনে রাখতে হবে। বৃহস্পতি গ্রহটির ক্ষেত্রে প্রযোজ্য হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হবে বৃহস্পতি। আয়তনে পৃথিবীর চেয়ে 500 গুণ বড়। এই গ্রহের উপগ্রহের সংখ্যা হবে 67টি। দেখো, আগের দুটোর কথা বলা হয়েছে, কিন্তু এখানে 67টি সবচেয়ে বেশি। বুধ গ্রহের আকর্ষণ বল কম থাকার জন্য বায়ুমণ্ডল আটকে রাখতে পারে না। আকর্ষণ বল একেবারে কম থাকার কারণে বায়ুমণ্ডল আটকে রাখতে পারে না। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের কত সময় লাগে? 687 দিন, মানে 1 বছরের বেশি সময় লাগতেছে। সৌরজগতের গ্রহমণ্ডলীর মধ্যে সংঘর্ষ হচ্ছে না কারণ ট্রাফিক ব্যবস্থা রয়েছে। ট্রাফিক ব্যবস্থার কথা বলা হয়েছে না, ট্রাফিক নিয়ন্ত্রণ করে না এদের প্রত্যেকের মাঝখানে পর্যাপ্ত দূরত্ব রয়েছে, এই জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে, এরা আবর্তন করে এই দুটোর কারণে। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত কিলোমিটার? 12,714 বলা হলো 12,714 কথা। 12,714 হবে না 12,667 হবে, তোমরা চেক করে নিবা গ্রিনিচ থেকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 12,714 কথাই বলা হয়েছে। নট শিওর,
আমি এটা বুঝতে পারতেছি না, আমি আরেকটা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, তোমরা একটু চেক করে নিবে অবশ্যই। জি, তোমাদের কাছে সহযোগিতা অবশ্যই আমি নিজেও চাই। গ্রিনিচ থেকে কোনো স্থানের দ্রাঘিমা 30 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানে স্থানীয় সময় কত হবে? গ্রিনিচের সময় সকাল 6টা, তাহলে এখানে হবে সকাল 8টা। নিরক্ষরেখায় বলছে পূর্ব লম্বভাবে কিরণ দিবে, পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি হবে, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হবে, তাহলে 3টার কথা এখানে বলা হয়েছে। আমি আবার বলছি, কোনো এমসিকিউর উত্তরপত্র নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই তোমরা বইয়ের পেজ নাম্বার সহ আমাকে কমেন্ট সেকশন জানিয়ে দিবে, অবশ্যই আমি সেটা উত্তর সঠিক কিনা আমি আবার তোমাদের প্রথম কমেন্টে জানিয়ে দেব। পৃথিবীর আহ্নিক গতির বেগ কোথায় সবচেয়ে কম? নিরক্ষরেখায় সবচেয়ে কম। দিন তারিখ পরিবর্তন হয় কোন রেখাটি অতিক্রম করলে? 180 ডিগ্রি পূর্ব অথবা পশ্চিম দ্রাঘিমা রেখার ক্ষেত্রে। পি এর প্রতিবাদ স্থান কিউ হলে স্থানদ্বয়ের পার্থক্য কত? এই কোশ্চেনটা এখানে হবে না, এই কোশ্চেনটা এখানে বাদ যাবে যেহেতু এটার উদ্দীপকটা নেই। যদিও আমরা বলতে আবার টোটালি ভিন্নতা আছে, বলে পি এর প্রতিবাদ স্থান কিউ হলে স্থানদ্বয়ের সময়ের পার্থক্য কত হবে? ও আচ্ছা, এটা 12 ঘন্টা। একটা দেখতে পাচ্ছি, পি এর প্রতিবাদ স্থান কিউ হলে স্থানদ্বয়ের সময়ের পার্থক্য হবে কত? 12 ঘন্টা। সুন্দর প্রশ্ন, একটা পরীক্ষা অনেকবার মনে আসছে এটা। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতি কত? এতে রিপিট হলো কোশ্চেন, আমরা তোমাদের আগেই বলেছি অনেক প্রশ্ন আমরা রিপিট পাবো, রিপিট। নিজের চারপাশে একবার আবর্তন করতে পৃথিবীর 24 ঘন্টার চেয়ে কত সময় কম লাগে? 3 মিনিট 56 সেকেন্ড। আহ্নিক গতির ফলে দিন বলছে দিবারাত্রি সংঘটিত হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, এটার কথা বলা হয়েছে। সমুদ্র মানে জোয়ার ভাটা, দিবারাত্রি সংঘটিত হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আর বার্ষিক গতি বলে ঋতু পরিবর্তন। বার্ষিক গতির ফলে যে ঋতুর ভিন্নতা দেখা যায়, 2 নম্বরটা পেয়ে গেলাম। তাপমাত্রার পরিবর্তন বোঝা যাবে এটা। নিজ কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখা কত ডিগ্রি কোণে একই দিকে অবস্থান করে? 65.5 ডিগ্রি সেলস, 5 ডিগ্রির কথা এখানে বলা হয়েছে। আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়ে। মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ শিরোনাম, স্কেল, উত্তর দিক। উত্তর 3টাই, শিরোনাম, স্কেল, উত্তর দিক। আগের দিনে কিসের উপর মানচিত্র আঁকা হতো? কাপড়ের উপর। মানচিত্রে কয়টি পদ্ধতির স্কেল নির্দেশ করা হয়? 3টি। কোন মানচিত্রে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখানো হয়েছে? ভূ সংস্থানিক। শ্রেণীকক্ষে শিক্ষাদানের কাজে সবাই কোন ধরনের মানচিত্র ব্যবহার করেন? দেয়াল মানচিত্র। আমরা এখানে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এ বলছে শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য, তাহলে দেয়াল। আমরা এই কোশ্চেন রিপিট করে ফেললাম। বিল্ডিংয়ের মালিকানার সীমা নির্ধারণের জন্য হয় বি, এটা হবে কি? তার উদ্দীপকে বি চিহ্নিত মানচিত্রটি ব্যবহৃত হবে ভূমির মালিক থেকে কর আদায়ের ক্ষেত্রে। ভূমির মালিক থেকে কর আদায়ের ক্ষেত্রে এই বি চিহ্নিত অংশটুকু বিল্ডিংয়ের মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। ওকে, হয়ে গেল আমাদের হচ্ছে পরের কোশ্চেনটা। মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য কোনটি? নিখুঁত সীমানা, এটা হচ্ছে মৌজা। মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য। মানচিত্রের সমষ্টিকে বলা হচ্ছে ভূ চিত্রবলী বা অ্যাটলাস মানচিত্র। সরকার কোন মানচিত্রের সাহায্যে নিয়ে ভূমির মালিকদের কাছ থেকে কর নিয়ে থাকেন? ক্যাডাস্ট্রাল। কৃষিবিদরা কোন ধরনের মানচিত্র বেশি ব্যবহার করে থাকেন? মৃত্তিকা বিষয়ক মানচিত্র। কৃষিবিদরা ব্যবহার করেন মৃত্তিকা বিষয়ক মানচিত্র। ব্যক্তি জীবনে কোন মানচিত্রের গুরুত্ব অধিক? ক্যাডাস্ট্রাল। মালভূমি দেখানো হয় কোন মানচিত্রে? এটা হবে প্রাকৃতিক বা প্রকৃতিক। এখানে প্রাকৃতিক হবে যেহেতু আকারটা আসেনি, বুঝে নেবে তোমরা। গ্রিনিচের দ্রাঘিমা কত? এটা হবে 0 ডিগ্রি। আমরা আর একটা উদ্দীপক পেলাম, বলছে মূল মধ্যরেখা হতে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এবং অন্য একটি স্থান থেকে মূল রেখায় 6 ডিগ্রি পূর্বে অবস্থিত। মূল মধ্যরেখা থেকে 6 ডিগ্রি পূর্বের দিকের স্থানটির সময়ের ব্যবধান কত? 24 মিনিট। তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি অঙ্কটা করতে পারো? যদি করতে পারো খুবই সহজ। সৃজনশীল অংশে আমি তোমাদের সাজেশন যেটা দিয়েছি, অঙ্কভিত্তিক প্রশ্নগুলোকে সামনে রেখেছি, শুরুতে রেখেছি, অবশ্যই তোমাদের এটা বোঝা উচিত কীভাবে এটা আমরা করব। খুবই সহজ একটা ছোট্ট একটা অঙ্ক। যদি বাংলাদেশের দুপুর 12টা হয় তাহলে মূল বলছে মধ্যরেখা অবস্থায় স্থানের সময় কত? এটা হবে সকাল 6টা। আমি আবারও বলছি, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা কিন্তু দেয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অর্থাৎ এই ছোট ম্যাথগুলো করার জন্য তোমাকে আগে বিষয়গুলো জানতে হবে, তারপর তোমাকে করতে হবে। এটা মুখস্থ না, এটা মোটেও মুখস্থ না। আচ্ছা,
এরপরে দেখবো পরের কোশ্চেনটা। আমি অনেকগুলো কোশ্চেন রেখেছি পরপর যেন তোমার মনে থাকে। যেমন আমরা যদি 102 নাম্বার কোশ্চেনটা দেখি, বলছি প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট। 1 ডিগ্রির জন্য কিন্তু 4 মিনিট, মাথায় রাখবে। এটা দিয়ে অনেকগুলো অঙ্কের সমাধান প্লাস এটা করা হয়। তাহলে কয় স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, কয় স্থানের দ্রাঘিমা হচ্ছে 70 ডিগ্রি, পার্থক্য ইতিমধ্যে হয়ে গেছে 20 ডিগ্রি। পূর্ব হলে স্থান দুটির সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা 20 সেকেন্ড। কোন দেশের 6টি প্রমাণ সময় রয়েছে? এটা হচ্ছে কানাডার 6টি প্রমাণ সময় রয়েছে। আমরা 102 নাম্বার এমসিকিউ দিয়ে অনেকগুলো এমসিকিউ সমাধান করতে পারি। যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি? এটা হবে 4টি। জিপিএসের দ্বারা ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে মেঘবিহীন স্বচ্ছ আকাশের প্রয়োজন লাগবেই। যে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান জানা যায়। কম্পিউটারের সাহায্যে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের প্রয়োজন হয়, দরকার নেই। 1 আর হচ্ছে 2। আবার একই কোশ্চেন, জিপিএসের ক্ষেত্রে প্রয়োজন, বেশিরভাগ জনগণের সাথে পরিচিত নয়, সহজলভ্য, সবাই ব্যবহার করতে পারে না। এটা সত্য কথা, তার মানে অ্যান্সার 1 আর হচ্ছে 3। জিপিএস পদ্ধতির মাধ্যমে কোন স্থানে কি জানা যায়? অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা এবং দূরত্ব। অ্যান্সার হচ্ছে 1, 2, 3। এটা আবার রিপিট হলো। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? 2 প্রকার। প্রতিভূ অনুপাতের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কোনটি? আছে RF। নেক্সট দেখতে পাচ্ছি আমরা একটি মানচিত্রের মধ্যে তথ্য থাকে স্কেল ও অভিক্ষেপ, কনভেনশন সাইন, মানচিত্র অঙ্কনকারীর দক্ষতা ও মানচিত্র অঙ্কনের ধরন। দেখো এমসিকিউটা পড়লাম, আমার সাথে তোমাকে শুনতে হবে, আরও কয়েকবার ভিডিওটা দেখতে হবে। জমি মাপার ক্ষেত্রে কোন মানচিত্র ব্যবহৃত হয়ে থাকে? মৌজা মানচিত্র। আরেকবার রিপিট হলো। দেয়াল মানচিত্রে প্রকাশ করা হয় পুরো বিশ্বকে, কোনো গোলার্ধকে, একটি দেশকে। তার অ্যান্সার দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে 2। আমরা আর একটা উদ্দীপক পেলাম। উদ্দীপকের যদিও এখানে ইটা বুঝে নিবা, সংখ্যাটা চেঞ্জ করা হয়নি। পি খুব ছোট স্কেল, প্রাকৃতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিত্তি। কিউ বৃহৎ স্কেল, নিখুঁত সীমানা, তথ্যবহুল। আর মাঝারি স্কেল, আকাশ থেকে ছবি তোলা হয়। কিউ মানে মাঝখানেরটা, বৃহৎ স্কেলের কথা বলা হয়েছে, তাহলে জমি নিবন্ধনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে। পি এবং হচ্ছে আর মানে ছোট আর সব মাঝারির মধ্যে। পি এবং আর উভয় মানচিত্রে স্থাপনার সমূহ এবং রং প্রতীক দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয়। তাহলে পি এবং আরটা তোমরা একবার দেখে নাও, এটা কি করা হচ্ছে? উভয় মানচিত্রে স্থাপনার সমূহ রং প্রতীক দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয়ে থাকে। উভয় স্থাপনা সহ রং প্রতীক দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয় পি এবং আর এর ক্ষেত্রে। ওকে, ভূসংস্থানিক মানচিত্রে দেখানো হয়। রিপিট হচ্ছে কোশ্চেনটা। পাহাড়, নদী, সমভূমি, রেলপথ, হাট বাজার, মসজিদ, মন্দির, জমির সীমানা। অ্যান্সার 1 আর হচ্ছে 2। যা হোক, মৌজা মানচিত্রের কত ইঞ্চিতে 1 মাইল হয়? এটা হচ্ছে 16 ইঞ্চিতে। মানচিত্রের ভাষা বলা হয় রং, রেখা, সংকেত। রাইট। গ্রিনিচের 0 ডিগ্রি স্থানীয় সময় যখন দুপুর 12টা, তখন 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় সময় কত হবে? ওই যে সে আগের অঙ্কটাই রিপিট হবে এখানে, মানে দুপুর 12টা 8 মিনিট। পরে আর একটা কোশ্চেন দেওয়া আছে একই টাইপের। দেখো, ঢাকা দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব, আর রিয়াদ হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে এখানেও পূর্ব। ঢাকা এবং রিয়াদের সময়ের পার্থক্য তাহলে 3 ঘন্টা। আমরা সেই ডিগ্রির হিসাবটা ধরে করব। কত ডিগ্রি অক্ষাংশ বরাবর কল্পিত বৃত্তকে মহাবৃত্ত বলা হয়? 0 ডিগ্রি। ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং হচ্ছে বিশ্লেষণ ব্যবস্থাকে কি বলে? এটা হচ্ছে GIS। GIS যে দেশে সর্বপ্রথম ব্যবহৃত হয়? কানাডা। এটা হচ্ছে 1964 সালে। দেখো আমি কিন্তু অধ্যায় 3টা বলে ফেললাম, 121টি। সবচেয়ে বৃহৎ অধ্যায়গুলো তোমাদের এখন শেষ হয়ে গেল। বাকি অধ্যায়গুলো এমসিকিউ খুব কম, খুব বেশি না, খুব তাড়াতাড়ি চেষ্টা করো তোমাদের দিয়ে দিতে। আর যারা পেইড কোর্সে ভর্তি আসো তারা তো অবশ্যই পেয়ে গেছো। এবং আমার পেইড কোর্স তোমরা কী কী পাবে সেটার বিস্তারিত প্রত্যেকটা ভিডিও শেষে আমি লিঙ্ক আকারে দিয়ে রাখি, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডেড ক্লাসে দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি।
সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন। টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর এমসিকিউ 199টি উত্তর ব্যাখ্যা সহ, সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টে হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত।